30 বছর চলার কথা থাকলেও 10 বছরেই বিকল সবকটি ডেমো ট্রেন। নিলামে বিক্রির পরিকল্পনা। 650 কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছিল ব্যক্তি স্বার্থে, জড়িতদের শাস্তি দাবি। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম সম্মেলনে যোগ দিতে আজ রাতে সুইজারল্যান্ড যাবেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ বাড়ানোই সফরের লক্ষ্য। এবং হামাস 3 ইসরায়েলি জিম্মিকে ছেড়ে দেওয়ার পর 90 ফিলিস্তিনিকে মুক্তি দিল তেল আবিব। উপত্যকা জুড়ে সাধারণ মানুষের উল্লাস, স্বাধীনতাকামী সংগঠনের শোভাযাত্রা। সময় সংবাদের সঙ্গে আছি আমি জিন্নাতারা জশোয়া। 30 বছর সেবা দেওয়ার কথা থাকলেও 10 বছরের মাথায় 650 কোটি টাকার ডেমো ট্রেন ভাঙারি হিসেবে বিক্রির পরিকল্পনা চলছে। নষ্ট ডেমোগুলো মেরামতের সক্ষমতা না থাকায় সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে। বিশেষজ্ঞরা বলছেন, উপযোগিতা না থাকলেও ব্যক্তি লাভের আশায় নেওয়া হয়েছিল এই প্রকল্প। রেলে এরকম প্রকল্প আরও আছে জানিয়ে জড়িতদের শাস্তি দাবি তাদের। নাজমুস সালেহীর প্রতিবেদন। এ যেন ট্রেনের ভাগাড়। ঘন জঙ্গলে খোলা আকাশের নিচে পড়ে আছে এক একটি। দেখতে নতুন হলেও খসে পড়েছে বিভিন্ন যন্ত্রাংশ। খুবই নাজুক অবস্থা ডেমো ট্রেনের। 30 বছর সেবা দেওয়ার কথা বলে 10 বছর আগে 650 কোটি টাকায় চীন থেকে আমদানি করা হয় 20টি ডেমো। 5-6 মাস না যেতেই বিকল হওয়া শুরু। নতুন এ প্রযুক্তি নিয়ে ধারণা না থাকায় মেরামত করতে ব্যর্থ হন মেকানিকরা। মাঝে মধ্যে সচল হলেও 3 বছর আগে স্থায়ীভাবে বিকল হয়ে গেছে 20টি ডেমো ট্রেনই। ডেমোটি আনছে যে আনার পরে বেশি দিন চলে নাই। বাংলাদেশের যে পরিবেশ, এই পরিবেশের সাথে আর ডেমোর সাথে কোনো খাপ খায় না। দীর্ঘদিন যাবৎ এখানে নষ্ট অবস্থায় পড়ে আছে। রেলকর্মীরা বলছেন, ডেমো মেরামতের কোনো ওয়ার্কশপ না বানিয়েই কেনা হয় ট্রেন। ছিল না রক্ষণাবেক্ষণের বন্দোবস্ত। ডেমো সম্পর্কে কোনো ট্রেনিংও দেয়া হয়নি তাদের। এমনকি দেশীয় বাজারে এর কোনো যন্ত্রাংশও পাওয়া যায় না। ফলে কয়েকবার মেরামতের উদ্যোগ নিয়েও ব্যর্থ হন তারা। মেরামতের ওয়ার্কশপ আগে থেকে নাই এখানে। আমাদের কোনো ধারণা নাই। এটা আনার পরে মনে করেন যে মালামাল লাগবে, সেই মালামালগুলো আসে না। 650 কোটি টাকার সম্পদ নষ্ট হওয়ার পর ডেমো মেরামতের সক্ষমতা না থাকার কথা স্বীকার করে রেলওয়ে মহাপরিচালক বলছেন, এগুলো নিলামে বিক্রির পরিকল্পনা চলছে। যদি এটা আমরা আসলে অকেজ ঘোষণা করি, যেটা চালাবো না, যা চলছে না, তখন এটা আমরা নিলামে বিক্রি করার আমরা চিন্তা করব। বিশেষজ্ঞরা বলছেন, উপযোগিতা না থাকার পরও শুধু ব্যক্তি লাভের আশায় ডেমো প্রকল্প নেওয়া হয়েছিল। রেলে এমন আরও প্রকল্প আছে জানিয়ে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান তাদের। আমি জানি রেল থেকে কখনো প্রপোজাল ছিল না। এটা একটা পরিকল্পিতভাবে টপ ডাউন, উপর থেকে ওহিনাজিল হয়েছে, রেলওয়েতে ল্যান্ড করেছে এবং প্রজেক্টটা নিয়েছে। ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয় তার একটা দৃষ্টান্তমূলক আমার মনে হয় শাস্তির ব্যবস্থা এবং অ্যাকাউন্টেবিলিটি এস্টাবলিশ করতে হবে। জনগণের অর্থের অপচয় হলেও শুধু কোচ সংকটে অনেক নতুন রুটে ট্রেন চালানো সম্ভব হচ্ছে না। গত 14 বছরে রেলের উন্নয়নে খরচ হয়েছে 1.5 লাখ কোটি টাকা, অথচ এখনো প্রতি বছর রেলের গড় লোকসান এসে দাঁড়িয়েছে 2000 কোটি টাকায়। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, এই ধরনের অপরিকল্পিত উন্নয়নের ফলে ডুবতে বসেছে রেল। যারা এই 650 কোটি টাকা ধ্বংসের পেছনে দায়ী, তাদের আইনের আওতায় আনার দাবি রেল যাত্রীদের। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম সম্মেলনে যোগ দিতে সোমবার রাতে সুইজারল্যান্ড যাবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। 4 দিনের সফর শেষে দেশে ফিরবেন 25 জানুয়ারি। রোববার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে কথা জানান প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। তিনি জানান, প্রধান উপদেষ্টা এই সফরে বিশেষ বৈঠক করবেন জার্মানির চ্যান্সেলর, থাইল্যান্ডের প্রধানমন্ত্রী, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট, বেলজিয়ামের রাষ্ট্রপ্রধানের সঙ্গে। এছাড়া মেটা, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহ কয়েকটি সংস্থার সিইওদের সঙ্গেও বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশ বিষয়ক আলোচনা বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধিতে সহায়ক হবে বলে প্রত্যাশা তার। আন্তর্জাতিক ব্যবসায়ী নেতৃবৃন্দ ও বিনিয়োগকারীরা যাতে বাংলাদেশে বিনিয়োগ করেন সে বিষয়ে আগ্রহ বৃদ্ধি করাই এই সফরের লক্ষ্য। সে বিষয়ে ব্যবসায়ীরা বিভিন্ন সময়ে বা আন্তর্জাতিক ব্যবসায়ী সম্প্রদায় এই সফরে বেশ কিছু গুরুত্বপূর্ণ ডিগনিটারিজ আছেন যাদের সাথে উনি দেখা করবেন।
দ্বিপাক্ষিক মিটিং করবেন। এর মধ্যে রয়েছেন জার্মানির চ্যান্সেলর ওলফ শোলস, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব, বেলজিয়ামের কিং ফিলিপস এবং থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেন্ট্রো সিনাওয়াত্রা। ইন্টারন্যাশনাল বিজনেস লিডারদের কনফিডেন্স বৃদ্ধির জন্য বাংলাদেশের প্রতি এই ডায়ালগটা এবং সামগ্রিকভাবে এই যে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের এই সফরটা, এটা আমাদের জন্য সহায়ক হবে। বালিয়াড়িতে লাল কাঁকড়াদের ছুটোছুটি আর রং বেরঙের পাখির ওড়াউড়ি মুগ্ধ করছে প্রকৃতি প্রেমীদের। হাতকে কর্মীর হাতে রূপান্তরের উদ্দেশ্যকে সামনে রেখেই বাণিজ্য মেলায় অংশ নিয়েছে কারাপণ্য। মেলায় ষষ্ঠ দিন থেকে বিক্রি শুরু করলেও ক্রেতা আকর্ষণ থাকায় এরই মধ্যে 26,31,000 পণ্য বিক্রি হয়েছে। এখানে মিলছে প্রায় 40টি কারাগারে থাকা বন্দীদের নিপুণ হাতে তৈরি বাহারি সব জিনিস। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার অন্য সব প্যাভিলিয়ন থেকে ব্যতিক্রম এই প্যাভিলিয়নটি। কারাগারের আদলে তৈরি করা এতে মিলছে দেশের প্রায় 40টি জেলের বন্দীদের হাতে তৈরি বাঁশ ও বেতের মোড়া, পাটের তৈরি ব্যাগ, নকশিকাঁথা, পাপোশ সহ গৃহসজ্জার বাহারি সব পণ্য। বন্দীর হাতকে কর্মীর হাতে রূপান্তরের উদ্দেশ্যেই এমন উদ্যোগ। সর্বনিম্ন 30 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 6,000 টাকায় মিলছে এসব কারাপণ্য। টেকসই ও ব্যতিক্রম হওয়ায় আকৃষ্ট হচ্ছেন ক্রেতা দর্শনার্থীরা। নিখুঁত, অনেক সুন্দর, অনেক ধৈর্য নিয়ে এই জিনিসগুলো বানিয়েছে। আমার বেশ ভালো লেগেছে আর প্রাইসও বেশ রিজনেবল। ছোট মোড়া, মাঝারি ধরনের এবং যে চেয়ারগুলি আছে খুব রাজকীয় চেয়ারগুলি। দৈনন্দিন যে জিনিসপত্র আমাদের প্রয়োজন সেটা আমরা এখানে পাচ্ছি। কয়েদিরা এটা তৈরি করছে, তাদেরও একটা কর্মসংস্থান হচ্ছে এবং এটা আসলে মনে করি যে ইটস আ রিয়েলি গুড ইনিশিয়েটিভ। এই জিনিসগুলো ক্রয় করে তাদেরকে এতটুকু আত্মবিশ্বাস বা কনফিডেন্স দেয়া যে হ্যাঁ তারাও পারবে। কারাপণ্য বিক্রির লভ্যাংশের 50 ভাগ দেওয়া হয় বন্দীদের। এই টাকা তারা নিজেদের জন্য খরচ করতে পারেন কিংবা দিতে পারেন পরিবারকে, আর বাকি অর্ধেক জমা দেওয়া হয় সরকারি কোষাগারে। প্রচুর চাহিদা, যত দর্শনার্থী আসে, যারাই আসে, মানে প্রায় লোকেই খোঁজে যে কারাপণ্যের স্টলটা কোথায়। বন্দির হাতকে কর্মীর হাতে রূপান্তর করা আমাদের মূল উদ্দেশ্য। মানে এটা তারা যেইভাবে ট্রেন্ড নিয়ে যাচ্ছে, বাইরে যাওয়াও জানি তারা একটা কাজ করতে পারে। এদিকে কারা বন্দীদের পণ্য মেলায় তুলে ধরতে পেরে খুশি কর্তৃপক্ষ। যে অপরাধী তারা ভিতরে যে কাজ করে এবং মানুষের সামনে যে পণ্যগুলোকে বা কুটির শিল্প যাই বলেন, এগুলো যে মানুষের কাছে আনতে পারছি আমরা, এই দেখে আমি খুব আনন্দিত। অধিকাংশ কারাগার থেকে আমরা এই পণ্যগুলো নিয়ে আসছি, একটাই কারণ, একটা বন্দীকে যেন আমরা পুনর্বাসিত করতে পারি। মেলায় গেল 13 দিনে 26,31,000 টাকার কারাপণ্য বিক্রি হয়েছে। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। দিন দরবারের পর সীমান্তে শূন্য রেখার কাছাকাছি টাওয়ার বসানোর সুযোগ পাচ্ছে মোবাইল অপারেটররা। সরাসরি বিটিআরসির অনুমতি নিয়ে শূন্য রেখা থেকে 8 কিলোমিটারের মধ্যে নেটওয়ার্ক স্থাপন করা যাবে। তবে পার্বত্য 3 জেলা আর কক্সবাজার সীমান্তে আইন প্রয়োগকারী সংস্থার অনুমতি লাগবে। রোববার বিটিআরসির জারি করা নতুন নির্দেশিকায় এসব শর্ত রাখা হয়েছে। অপারেটররা বলছে, নতুন সিদ্ধান্তে সীমান্তে বাড়বে সেবার মান, কমবে ভারতীয় সিম কার্ডের ব্যবহার। শুভ খানের রিপোর্ট। পঞ্চগড় সীমান্তে মহানন্দা নদীর ওপারে ভারতের কাঁটাতারের বেড়ার পাশে চোখে পড়ছে মোবাইল টাওয়ার। সেখান থেকে সহজেই পাওয়া যাচ্ছে ভারতীয় নেটওয়ার্ক। এই নেটওয়ার্ক ব্যবহার করে সীমান্তের মানুষজন ফেসবুক ব্রাউজিং, ভিডিও কলে কথা বলা এবং অন্যান্য ইন্টারনেট ভিত্তিক কাজকর্ম চালিয়ে যাচ্ছেন। কোনো বাংলাদেশি সিমের নেটওয়ার্ক পাওয়া যায় না, যদি নেটওয়ার্ক পাওয়া যায় তাহলে আর কি বাজারে যেতে হয়। অফিসের যে অনলাইনে যে কাজগুলি আছে, এই কাজগুলি আমরা করতে পারি না। আমাদের সিমে নেটওয়ার্ক থাকে না, আবার ইন্ডিয়ার সিম আবার ঠিকই নেটওয়ার্ক পায়। মোবাইল অপারেটরদের দাবি, সীমান্তে একটি টাওয়ার বসানোর অনুমতি পেতে 1 থেকে 2 বছর পর্যন্ত সময় লাগে। অথচ 2022 সালে ভারত বিধিনিষেধ তুলে নেয় দ্রুতই সীমান্তে টাওয়ার বসিয়েছে সেদেশের মোবাইল অপারেটররা। এমন প্রেক্ষাপটে নতুন নির্দেশিকা জারি করেছে বিটিআরসি, যেখানে পার্বত্য জেলা ও কক্সবাজার বাদে অন্যান্য সীমান্তে শূন্যরেখা থেকে 8 কিলোমিটারের মধ্যে সরাসরি বিটিআরসির অনুমোদন নিয়ে টাওয়ার স্থাপনের সুযোগ দেওয়া হয়েছে।
এক্ষেত্রে আগের মতো লাগবে না আইন প্রয়োগকারী সংস্থার অনুমতি, তবে পরবর্তীতে আইন প্রয়োগকারী সংস্থার কোনো আপত্তি উঠলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও বলা আছে। নির্দেশিকা অনুযায়ী সীমান্তে টাওয়ার স্থাপন করলেও কাভারেজ দেশের ভেতরেই সীমাবদ্ধ রাখতে হবে। পার্বত্য 3 জেলা এবং কক্সবাজারের জন্য অভিন্ন নীতিমালার কথা বলছেন মোবাইল অপারেটররা। পার্শ্ববর্তী দেশের যেটা হয়েছে যে ওনাদের কিন্তু কোনো রেস্ট্রিকশন ছিল না, ওনাদের নেটওয়ার্ক কিন্তু আমাদের এখানে চলে আসতো। যদি ওনারা কন্ট্রোল না করে আমাদের কন্ট্রোল করে, এবং আমাদের কিন্তু দেখা যাচ্ছে ইনফ্যাক্ট আমরাই অনেক কিছু বর্ডারে কভারেজ দিতে পারছি না। দেশের মানুষের স্বার্থে এবং নিরাপত্তার স্বার্থেই আসলে আমাদের এই হিল ট্র্যাকসগুলোতেও আমাদের নেটওয়ার্ক সম্প্রসারণ করা উচিত। অপারেটরদের তথ্য মতে সীমান্তবর্তী এলাকাগুলোতে প্রায় 1 কোটি মোবাইল গ্রাহক রয়েছেন। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। এফওসি এর আওতায় তৈরি পোশাকের কাঁচামাল আমদানির ক্ষেত্রে জাতীয় রাজস্ব বোর্ডের কড়াকড়ি আরোপে জটিলতা ক্রমশ বাড়ছে। আমদানি করা কাপড় ছাড় করাতে বন্ডের প্রত্যয়নপত্র যেমন লাগছে, তেমনি কাটিং সিস্টেম চালু করেছে কাস্টমস। অতিরিক্ত 20 থেকে 30 দিন লাগায় বায়ার ইমেজ সংকট সহ ক্ষতির মুখে পড়তে হচ্ছে বলে অভিযোগ গার্মেন্টস ব্যবসায়ীদের। অন্যদিকে এই সুবিধায় আনা কাপড়ের অবৈধ ব্যবসা বন্ধে এ ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে দাবি কাস্টমসের। শাখা চুপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। লাখ লাখ ডলার বিনিয়োগের মাধ্যমে ব্যাক টু ব্যাক এলসি খুলে কাঁচামাল আমদানি করতে হয় না বলে গার্মেন্টস ব্যবসায়ীদের কাছে ফ্রি অফ কস্ট আর্থিক সুবিধাজনক ব্যবসায়িক মাধ্যম হয়ে উঠেছিল। বিশেষ করে বায়ার প্রতিষ্ঠান নিজেরাই কাপড় সহ প্রয়োজনীয় অ্যাক্সেসরিজ পাঠিয়ে দিবে। বাংলাদেশের গার্মেন্টস মালিকেরা শুধুমাত্র শ্রমিক ব্যবহার করে উৎপাদিত পণ্য বায়ার প্রতিষ্ঠানের কাছে রফতানি করবে। কিন্তু ডলার সাশ্রয়ী এই এফওসির ক্ষেত্রে নানা ধরনের জটিলতার সৃষ্টি হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এফওসির ক্ষেত্রে যেটা বেনিফিট সেটা হচ্ছে যে আমাদের কোনো ব্যাক টু ব্যাক আমাদের ডলার কিন্তু যাচ্ছে না, সমস্ত ডলার আসতেছে। তো এখানে একটা বাধাও আমাদের আছে, সেটা হচ্ছে যে আমাদের কাস্টম জটিলতা আছে, এটাতে বন্ডে জটিলতা আছে। এফওসির ক্ষেত্রে জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশনা মেনে পণ্য ছাড় করাতে গিয়ে যেমন অতিরিক্ত সময় ক্ষেপণ হচ্ছে, তেমনি বায়ারদের মধ্যে বাংলাদেশের গার্মেন্টস ব্যবসায়ীদের নিয়ে আস্থাহীনতা সৃষ্টি হচ্ছে। 50%-এর অধিক যদি আমরা এফওসি ফেব্রিক এনে থাকি তাহলে এগুলো বন্ড থেকে প্রত্যয়নপত্রটা নিতে হবে, বিজিএমই থেকে নয়। সেক্ষেত্রে গিয়ে আমাদের অনেক টাইম কিল হচ্ছে। এই অবস্থায় এফওসির আওতায় কাঁচামাল আমদানির ক্ষেত্রে বন্ড কমিশনার থেকে প্রত্যয়নপত্র নেওয়ার শর্ত শিথিল করতে জাতীয় রাজস্ব বোর্ডের কাছে দাবি জানিয়েছেন গার্মেন্টস ব্যবসায়ীরা। এফওসিতে সরকারের পলিসির মধ্যে কিছু ঘাপলা আছে, এটাকে যদি নতুনভাবে ডিজাইন করা হয় আমাদের গ্রোথ কিন্তু আপনি যা দেখছেন তার থেকে আরো বাড়তে আসবে। তবে কাস্টমসের অভিযোগ ফ্রি অফ কস্টের সুবিধাকে কাজে লাগিয়ে বেশ কটি অসাধু গার্মেন্টস প্রতিষ্ঠান আমদানি করা কাপড় যেমন খোলা বাজারে বিক্রি করেছে, তেমনি গার্মেন্টসের কাপড়ের আড়ালে ভিন্ন পণ্য এনে ব্যবসা করার চেষ্টা হয়েছে। আর তাই এ ধরনের অপতৎপরতা ঠেকাতে চিহ্নিত প্রতিষ্ঠানগুলোর আমদানি পণ্য ছাড়ে কড়াকড়ি আরোপ করা হচ্ছে। যাদের বিভিন্ন সময়ে খোলা বাজারে বিক্রির অভিযোগ ছিল তাদের ক্ষেত্রে বন্ড কমিশনারকে আমরা একটা পত্রের মাধ্যমে অবগত করি, বন্ড কমিশনার এটা মনিটর করে। কোন রকম এলসি খোলার জটিলতা না থাকায় সিএনএফ চার্জ যেমন কম, একই সঙ্গে এফওসির ক্ষেত্রে ইন্স্যুরেন্স ও ব্যাংক গ্যারান্টির প্রয়োজন হয় না। ফ্রি অফ কস্ট অর্থাৎ চায়নার এফওসির আওতায় কাজ পাওয়ার জন্য যেখানে ভিয়েতনাম ও কম্বোডিয়ার গার্মেন্টস ব্যবসায়ীরা ব্যতিব্যস্ত, তার বিপরীতে নিয়ম নীতির বেড়াজালে আটকে যাচ্ছে বাংলাদেশের গার্মেন্টস ব্যবসায়ীরা। অথচ এর আওতায় কাজ পেলে বাংলাদেশের যেমন ডলার সাশ্রয় হবে, তেমনি তৈরি পোশাক খাত পৌঁছে যাবে অনন্য উচ্চতায়, এমনটি বলছেন বাংলাদেশের গার্মেন্টস ব্যবসায়ীরা। চট্টগ্রামের বাইজিদ শিল্পাঞ্চল থেকে কমল দে, সময় সংবাদ। সময় সংবাদে আরও থাকছে। যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট হিসেবে আজ শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটন ডিসিতে বিজয় র্যালি, প্রথম দিনেই সই করবেন রেকর্ড সংখ্যক নির্বাহী আদেশে। সুনির্দিষ্ট পরিকল্পনা ও পৃষ্ঠপোষকতার অভাবে নানামুখী সমস্যায় জর্জরিত উপকূলীয় জেলা পটুয়াখালীর বিসিক শিল্পনগরী। নতুন কয়েকটি কারখানা গড়ে উঠলেও বাড়েনি ন্যূনতম সুযোগ সুবিধা। এতে ভোগান্তির শেষ নেই শিল্প উদ্যোক্তাদের। সমস্যা সমাধানে উদ্যোগ গ্রহণের আশ্বাস দিয়েছেন বিসিক কর্মকর্তা। পটুয়াখালী থেকে সুজন দামের ছবি এবং মোহাম্মদ মনির হোসেন বাদলের তথ্য নিয়ে রিপোর্ট।
জেলা শহরের মাঝগ্রাম এলাকায় 15.5 একর জমির ওপর বিসিক শিল্প নগরী গড়ে তোলা হয় 1982 সালে। বর্তমানে এখানে 102টি প্লটে 43টি শিল্প প্রতিষ্ঠান চালু আছে। নগরীটি নদীর তীরে হলেও নেই কোনো জেটি। এই পথে পণ্য পরিবহনে তাই নিত্য দুর্ভোগ। ড্রেনেজ ব্যবস্থা উন্নত না হওয়ায় বৃষ্টি হলে তৈরি হয় জলাবদ্ধতা। নদীর পাড়ে যে জেটিটা আমাদের বিশেষ করে মাল লোড আনলোড করতে আমাদের অনেক কষ্ট করতে হয় এবং আমাদের ক্যারিং কস্ট অনেক বেশি হয়। এখানে রাস্তাঘাট নির্মাণ হলেও আমাদের এখানে একটা কালভার্ট ছিল, সেটা এখনো পর্যন্ত নির্মাণ হয়নি। প্রবেশ পথে ছোট খাল থাকলেও কালভার্ট না থাকায় প্রবেশ করতে পারে না ভারী যানবাহন। ভিতরের সড়কগুলো ভাঙাচোরা, নেই গ্যাস সংযোগ। এছাড়া নিরাপত্তা বেষ্টনী না থাকা ও রাতে আলোর ব্যবস্থা না থাকায় দুষ্কৃতকারীদের অবাধ বিচরণে আতঙ্কে থাকেন শ্রমিকরা। আমাদের বিসিকের চতুর্দিকে বেষ্টনী নাই, কোনো বাউন্ডারি না থাকায় এই জায়গায় বাইরের লোকজন যে কোনো সময় ঢুকতে পারে। ইন্ডাস্ট্রির জন্য যে সিকিউরিটি ব্যবস্থা, এই লাইট এবং এই যে আপনার পানির কারণে এখন বর্ষার সিজনে আসলে পানি আপনার ওই ড্রেনের সমান থাকে। এসব বিষয়ে বিসিক শিল্প নগরীর কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান সমস্যা নিরসনে তারা আন্তরিক, তবে শিল্প নগরীর উন্নয়নে বরাদ্দ সাপেক্ষে কাজ শুরু হবে। প্রত্যেকটা ব্যাপারে আমরা বিস্তারিতভাবে প্রধান কার্যালয়কে প্রস্তাবনা দিয়েছি যেন কাজগুলো তাড়াতাড়ি হয়। আমরা আশা করি অতি দ্রুতই আমাদের এই প্রস্তাবনাগুলো প্রধান কার্যালয়ের নজরে আসবে এবং তারা সেই অনুপাতে কার্যক্রম করবে। উপকূলীয় জেলার শিল্প খাতের প্রসারে গড়ে ওঠা এই নগরীর সুযোগ সুবিধা বাড়ানোর আরও বেশি কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। সময় সংবাদ, পটুয়াখালী। সময় সংবাদ। দেশের বাইরের খবর। যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে 90 ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিল ইসরায়েল। এর আগে 3 ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেয় হামাস। রোববার দীর্ঘ 15 মাস রক্তক্ষয়ের পর গাজায় কার্যকর হয় বহুল প্রতীক্ষিত যুদ্ধবিরতি। চুক্তির জন্য আবারও কৃতিত্ব নিলেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে রোববার রাতে ইসরায়েলের কারাগার থেকে মুক্তি দেয়া হয় 90 ফিলিস্তিনিকে। তাদেরকে বহনকারী বাস ফিলিস্তিনি ভূখণ্ডে প্রবেশ করলে ঘিরে ধরে শত শত মানুষ, আতশবাজি ফোটানো হয়। চুক্তির আওতায় একজন ইসরায়েলি জিম্মির মুক্তির বিনিময়ে 30 ফিলিস্তিনি বন্দীকে ছেড়ে দেবে নেতানিয়াহু প্রশাসন। মুক্তিপ্রাপ্ত বন্দীদের প্রাথমিক চিকিৎসার জন্য খান ইউনিস হাসপাতালে পাঠানো হবে বলে জানায় গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। এদিন যুক্তরাষ্ট্রে আয়োজিত একটি সমাবেশে যুদ্ধবিরতি চুক্তিতে অবদান রাখার জন্য ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানায় হামাসের হাতে জিম্মি থাকা ইসরায়েলিদের পরিবারের সদস্যরা। এই চুক্তির জন্য আবারও নিজেকে কৃতিত্ব দিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন, নভেম্বরে তার ঐতিহাসিক বিজয়ের ফল হচ্ছে এই চুক্তি। এর আগে গাজায় যুদ্ধবিরতি কার্যকরের প্রথম দিনে 3 ইসরায়েলি জিম্মি রনি গনেন, ডোরেন স্টেইনব্রেচার এবং এমিলি দামিরিকে মুক্তি দেয় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপর তাদেরকে রেড ক্রসিং এর হাতে তুলে দেয়া হয়। পরে তাদেরকে ইসরায়েলে নিয়ে যাওয়ার পর উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়। যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট হিসেবে আজ শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় সকাল 10টায় ক্যাপিটল হিলে ট্রাম্পের অভিষেক অনুষ্ঠান ঘিরে রাজধানী ওয়াশিংটন ডিসি জুড়ে নেওয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা। জমকালো আয়োজনে কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানের যোগ দেওয়ার কথা রয়েছে। শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন জো বাইডেন সহ যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্টরা। এর আগে রোববার বিজয় র্যালিতে যোগ দেন ট্রাম্প। প্রথম দিনই রেকর্ড সংখ্যক নির্বাহী আদেশে সই করার ঘোষণা দেন তিনি। ওয়াশিংটন ডিসি থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের রাজস্বিক প্রত্যাবর্তনের ক্ষণ গণনা শুরু। আবারও হোয়াইট হাউসের মসনদে বসতে যাচ্ছেন তিনি। একবার প্রেসিডেন্ট হওয়ার পর হেরে গিয়ে আবারও ক্ষমতায় আসা মার্কিন ইতিহাসে নজিরবিহীন ঘটনা। তাই ঐতিহাসিক অভিষেক অনুষ্ঠান ঘিরে কৌতূহলের অন্ত নেই। আগের দিনের আতশবাজি উৎসবের পর প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার আগে রোববার সর্বশেষ র্যালিতে অংশ নেন ট্রাম্প। বৈরী আবহাওয়ার মধ্যে ওয়াশিংটন ডিসিতে সমাবেশে অংশ নিয়ে ট্রাম্প বলেন, বিশ্ববাসী এবার নতুন এক আমেরিকা দেখবে। We begin a brand new day of American strength and prosperity, dignity and pride. I'm
I'm thrilled to be back with so many friends. ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে ওয়াশিংটনে আসছেন বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধান। এদের মধ্যে আর্জেন্টিনার প্রেসিডেন্ট জাভিয়ার মাইলি ও ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির অংশ নেওয়ার কথা রয়েছে। শপথ অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর প্রতিনিধিত্ব করার কথা দেশটির ভাইস প্রেসিডেন্ট হান ঝেং এর। 1874 সালের পররাষ্ট্র দপ্তরের তথ্য বলছে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষমতা হস্তান্তর অনুষ্ঠানে কোনো বিদেশি নেতা কখনো যোগ দেননি। সেই দিক দিয়েও এটি হতে যাচ্ছে বিরল এক অভিষেক। 2021 সালে জো বাইডেনের অভিষেক অনুষ্ঠানে নজিরবিহীনভাবে অনুপস্থিত ছিলেন ডোনাল্ড ট্রাম্প, কিন্তু সেই বাইডেনই শুধু নন, ট্রাম্পের শপথ প্রত্যক্ষ করবেন সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টন, জর্জ ডব্লিউ বুশ এবং বারাক ওবামাও। এমনকি ট্রাম্প যাকে নির্বাচনে হারিয়েছেন সেই কমলা হ্যারিসেরও উপস্থিত থাকার সম্ভাবনা প্রবল। ট্রাম্প প্রশাসন থেকে আমন্ত্রণ জানানো হয়েছে টেসলার ইলন মাস্ক, ম্যাটার মার্ক জাকারবার্গ, অ্যামাজনের জেফ বেজোস, অ্যাপেলের টিম কুক, টিকটকের সু চিউ এবং গুগলের সুন্দর পিচাইকে। যদিও শপথ অনুষ্ঠানে থাকছেন না সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামা ও সাবেক স্পিকার ন্যান্সি পেলোসি। বৈরী আবহাওয়ার মধ্যে হতে চলেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেক। 1985 সালের পর এবারই প্রথম ক্যাপিটল হিলের বাইরে না হয়ে অনুষ্ঠানটি হচ্ছে ইনডোরে। তবে ঠান্ডা যত তীব্রই হোক না কেন, কয়েক লাখ মানুষের সমাগম ঘটেছে এখানে। রাজধানী জুড়ে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, ক্যাপিটল হিল, ওয়াশিংটন ডিসি। সময় সংবাদ। মাত্র 9 বছর বয়সী রায়ান রশিদ মুগ্ধর কাছে দাবার 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসেনকে হারানোর গৌরব। দাবার অনলাইনে প্ল্যাটফর্মে এমন জয়ে আত্মবিশ্বাসও বেড়েছে অনেক। তার এমন সাফল্যের পেছনের কারিগর কোচ নাইম হক। তার এখন একটাই স্বপ্ন, এই দাবা দিয়ে বিশ্বের বুকে দেশের নাম আরও উজ্জ্বল করবে মুগ্ধ। বয়সটা মাত্র নয়, স্বাভাবিকভাবেই এ বয়সে ব্যস্ত থাকার কথা মাঠের খেলায়। তবে মুগ্ধ বেছে নিয়েছেন দাবাকে। হাতি রাজা শূন্য ঘোড়ার খেলায় গড়েছেন অনন্য কীর্তি। হারিয়েছেন দাবার 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসেনকে। কার্লসেন 2004 সালে মাত্র 13 বছর বয়সে পেয়েছেন গ্র্যান্ডমাস্টার খেতাব। 19 বছর বয়সে সর্বকনিষ্ঠ দাবাড়ু হিসেবে উঠে এসেছিলেন ওয়ার্ল্ড দাবা র্যাঙ্কিংয়ের 1 নম্বরে। 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন, র্যাপিড দাবাতেও হয়েছেন 5 বার চ্যাম্পিয়ন। ব্লিটজের শিরোপা ছুঁয়েছেন 8 বার। পেপ গার্দিওলা সহ ভিন্ন জগতের অনেক তারকার সঙ্গেও প্রীতি ম্যাচ খেলতে দেখা গেছে তাকে। 34 বছর বয়সী গ্র্যান্ডমাস্টারকে অনেকেই নরওয়ের সর্বকালের সেরা দাবাড়ুও বলেন। এমন একজন দাবাড়ুকে হারাতে পারবেন এমনটা কখনো ভাবেননি মুগ্ধ। এখন স্বপ্ন হয়েছে অনেক বড়। আমিও ভাবি নাই যে অনেক এটা চ্যালেঞ্জিং বলতে আর কি, এটা ইম্পসিবল আর কি, একটা চ্যালেঞ্জিং। আমি দাবার সাথে সারাক্ষণই পড়ে থাকি, 10-11 ঘন্টা পড়ে থাকি দাবার পিছনে, এবং ফার্স্ট হচ্ছে আমার দাবা। অনলাইনে দাবার প্ল্যাটফর্ম chess.com-এ কোচের প্রোফাইল দিয়ে কার্লসেনের সঙ্গে খেলায় অংশ নেন মুগ্ধ। তৃতীয় শ্রেণীর মুগ্ধ বিশ্ব চ্যাম্পিয়নের সঙ্গে খেলেছেন বুলেট গেম। নির্ধারিত 1 মিনিটের মধ্যে ম্যাচ শেষ করে জয় তুলে নেন তিনি, যা অবাক করেছে তার কোচকেও। ম্যাগনাস কার্লসেনকে হারানো আসলে এবং হারানোর কথা চিন্তা করা একটা দুঃসাহসিক ব্যাপার আর কি। আপনারা জানেন যে তিনি এখন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ খেলছে না, কারণ তিনি মনে করছেন যে তাকে প্রতিদ্বন্দ্বিতা করার মতো কোনো খেলোয়াড় এখন নেই। মুগ্ধ হচ্ছে আপনার শুধু 5 বছর বয়স থেকে দাবা খেলা শুরু করেনি, তো 5 বছর বয়সে আন্তর্জাতিক রেটিং করে। সেটা এই রেটিংটা হচ্ছে আপনার মানে ওয়ার্ল্ডে যখন ও রেটিংটা করে সবচেয়ে কম বয়সী রেটিং করা একজন খেলোয়াড় ছিল। আর সেই সাথে হচ্ছে অনেক বছর কিন্তু সে তার যে বয়স, সেই বয়স ভিত্তিক ক্যাটাগরিতে কিন্তু সে ওয়ার্ল্ডের 1 নাম্বার খেলোয়াড় ছিল। 5 বছর বয়স থেকেই দাবার সঙ্গে সখ্যতা মুগ্ধর। হাতে খড়ি বাবার হাত ধরে। ইতিমধ্যে বয়স ভিত্তিক দিয়ে নজর কেড়েছেন তিনি। ভবিষ্যতেও ধরে রাখতে চান এই ধারাবাহিকতা। তামিম হোসেন, সময় সংবাদ। সমুদ্রের বুকে যেন এক টুকরো স্বর্গ, যেখানে দল বেঁধে লাল কাঁকড়ার ছুটোছুটি, পাখির ওড়াউড়ি মুগ্ধ করবে প্রকৃতি প্রেমীদের। একই স্থানে দাঁড়িয়ে দেখা যায় সূর্যোদয় ও সূর্যাস্ত। কুয়াকাটা সৈকতের অদূরে জেগে ওঠা দ্বীপ চর বিজয় হতে পারে দেশের পর্যটনের নতুন দিগন্ত। বিস্তারিত শিকদার জাবির হোসেনের রিপোর্টে, ক্যামেরায় ছিলেন তৌকিব পাদা।
চিকচিক বালুর উপর আছড়ে পড়ছে ছোট ছোট ঢেউ। বালিয়াড়িতে 8 পায়ে ছুটে চলছে লাল কাঁকড়ার দল। একে অপরের সঙ্গে লুকোচুরি ও খুনসুটি চলে দিনভর। টকটকে লাল কাঁকড়ার সঙ্গে আবার পাখালির মিতালি, বালিহাঁস, গাংচিল ও সাদা বকসহ রং বেরঙের অতিথি পাখির ঝাঁক বেঁধে উড়াউড়ি। কিচিরমিচির শব্দে মুখর সৈকত। প্রকৃতির এমন চোখ জুড়ানো নয়নাভিরাম সৌন্দর্য উপভোগের সুযোগ মিলবে চর বিজয় দ্বীপে। একই স্থানে দাঁড়িয়ে দেখা যায় সূর্যোদয় ও সূর্যাস্ত। আছে সারি সারি মাছ শিকারী ট্রলার আর সমুদ্রের গর্জন। অসাধারণ দৃশ্য, একই সাথে সূর্যোদয় এবং সূর্যাস্ত এটা আমরা দেখব। এটা খুবই মনোমুগ্ধকর। লাল কাঁকড়া পাখিও আছে অনেক, সুন্দর সমুদ্র, বাতাস আছে অনেক। এটা হয়তো একসময় সেন্ট মার্টিনের মতো বিশাল এক দ্বীপে পরিণত হবে। কিছু বসার অ্যারেঞ্জমেন্ট দরকার এবং ভবিষ্যতে যদি আমরা কিছু গাছপালা এখানে রোপণ করতে পারি। সমুদ্র সৈকতের তীরে গড়ে ওঠা নতুন এ চরটিকে স্থায়ী করতে বিভিন্ন প্রজাতির গাছ লাগানো ও পর্যটকদের আকৃষ্ট করতে নানা পদক্ষেপ নেয়ার কথা জানায় জেলা প্রশাসন। কলাপাড়া প্রশাসনের উদ্যোগে দ্বীপটির রক্ষার জন্য বা দ্বীপটি স্থায়ীকরণে বিভিন্ন প্রজাতির ম্যানগ্রোভ বৃক্ষ রোপণ করা হয়েছে। এছাড়া যাত্রী ছাউনি, ওয়াশ ব্লক এবং যে নৌযানের মাধ্যমে তারা সেখানে চলাচল করবেন সেই নৌযান ঘাটে স্থাপনের জন্য জেটি স্থাপনের আমাদের একটি পরিকল্পনা রয়েছে। প্রায় 10 বর্গ কিলোমিটারের দ্বীপটিতে এখনো কোনো জনবসতি গড়ে ওঠেনি, নেই কোনো গাছপালাও। বর্ষার 3 মাস পানিতে ডুবে থাকে, আবার শীতের মৌসুমে ধুধু বালুচর। পটুয়াখালীর কুয়াকাটা থেকে ট্যুরিস্ট বোট ও স্পিড বোটে পৌঁছানো যায় চর বিজয়ে। কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে 40 কিলোমিটার দক্ষিণ পূর্ব কোণ ঘেঁষে বঙ্গোপসাগরের বুক চিরে জেগে ওঠা এই দ্বীপটির সন্ধান মেলে 2017 সালের ডিসেম্বর মাসে। বিজয়ের মাস হওয়ায় তখন দ্বীপটির নামকরণ করা হয় চর বিজয় নামে। শিকদার জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। 30 বছর চলার কথা থাকলেও 10 বছর এই বিকল সবকটি ডেমো ট্রেন নিলামে বিক্রির পরিকল্পনা। 650 কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছিল ব্যক্তি স্বার্থে, জড়িতদের শাস্তি দাবি। এবং ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম সম্মেলনে যোগ দিতে আজ রাতে সুইজারল্যান্ড যাবেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ বাড়ানোই সফরের লক্ষ্য। এই ছিল সময় সংবাদে, সঙ্গেই থাকুন সময়ের।